জুঝতে হবে। তো সিভিল সোসাইটির সঙ্গে যোজা তো বহুকাল ধরে চলছে, এটা নতুন তো কথা নয়। আর যদি দেখি আমরা কংগ্রেস বলুন, কংগ্রেসের রাজত্ব এখানে কি দিল্লি থেকে, সে সময়ও কি সিভিল সোসাইটির উপরে আঘাত পড়তো না? সবসময় করেছে। আর এটা একটা নতুন করে সোজা সম্পর্ক, মানে আর ঘুরিয়ে ফিরিয়ে নয়, সোজাসুজি বলেছেন, ভালো করেছেন বলে। হ্যাঁ, তাহলে আর কোনো চক্ষুলতার ব্যাপার নেই। এবং আমরা জানি আমরা কোথায়, এবং আমরা জানি আপনি কোথায়। এটা একটা ভালো। কারণ আগে যেমন ঘোমটার মধ্যে দিয়ে কাজ চলতো, সেটা দরকার নেই, ওরা ছেড়ে দিয়েছে। শাসক মন্ডলী সবসময় যারা পড়াশোনা করে, যারা ভাবনা চিন্তা করে, এই ধরনের লোকেদের বিরোধী এবং তাদের সন্দেহের চোখে দেখে। সে আমাদের 30 বছরের সিপিএম এর রাজত্বে আমরা তাই দেখেছি। আর দক্ষিণপন্থীরা সবচেয়ে বেশি পড়াশোনার বিরোধীটা দক্ষিণপন্থীদের মধ্যে। ঐতিহাসিকভাবে যদি দেখি আমরা, জার্মানি থেকে শুরু করে যেখানে যেখানে আজও হচ্ছে, এবং আমাদের এখানে, এরা সবসময় যেসব লোক পড়াশোনা করে, গবেষণা করে, ভাবনা চিন্তা করে, লোকেদের সঙ্গে কথা বলে, তাদের সন্দেহ চোখে দেখে। আর রাইট উইং পপুলিজমের একটা প্ল্যান কি হচ্ছে, যে ইন্টেলেকচুয়াল ক্লাস কিংবা এলিট ক্লাস সম্বন্ধে একটা ঘৃণা তৈরি করা জনসাধারণের মধ্যে। এরা ভয়ঙ্কর ভাবে মানে জ্ঞান অর্জনের বিরোধী। এদের কাছে জ্ঞান হচ্ছে সেই, যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষ সবচেয়ে আগে প্রাচীনকালে ভারতবর্ষে প্লাস্টিক সার্জারি হয়েছিল। গণেশের মাথাটা দুর্ভাগ্যের বিষয় যে ওটা প্লাস্টিক সার্জারি নেই, ওটা তো ট্রান্সপ্লান্ট। সেটাও ঠিক বলতে পারেন জানি। কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে, সেটা আপনারা এখানে বসে দেখছেন, আমি দিল্লিতে থাকি, দিল্লিতে থেকে আমরা দেখছি যে কংগ্রেসের রাজত্বে যতটা, কিংবা সিপিএম কিংবা ইউপিএ, কংগ্রেস সিপিএম মিলে দিল্লিতে ওদের সময় যতটা অত্যাচার এবং যতটা দমন আমরা দেখেছি এবং পেয়েছি, বিজেপিটা অনেক আগে এগিয়ে গেছে। এবং কোথায় যে নিয়ে যাবে সেটা বলা বড় মুশকিল, আমি ভাবতেও চাই না। কংগ্রেস, আমি যেমন কাশ্মীর নিয়ে ধরুন, আর্টিকেল 370টা চাই না, আমরা আর্টিকেল 370 ছেড়ে দেবো, আর্টিকেল 370টাকে বার করে দেবো, এই কথা কংগ্রেসও বহু বছর ধরে বলেছে, কিন্তু করেনি। বিজেপি প্রথম 5 বছরের পরে দ্বিতীয় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করে দিল। এবং এটা বিজেপির বহু পুরনো, মানে জনসংখ্যার সময় থেকে আমাদের এই শ্যামাপ্রসাদ মুখার্জির দাবি ছিল। এবং শুধু আর্টিকেল 370টা ভেঙে দিল না, মানে অ্যাব্রোগেট করলো না, সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর স্টেটটাকেও ভেঙে দিল। ভেঙে সেখানে জম্মু আর কাশ্মীরটাকে ইউনিয়ন টেরিটরি করে দিল, আর লাদাখকে যেটা করেছে সেটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল আর ইলিগাল। কারণ আর্টিকেল 370 was in fact the only link constitutionally between the state of Jammu and Kashmir and India, যদি আমরা সেটাকে দেখি সেভাবে। আর
এছাড়া যে রাজা হরি সিং এর যে অ্যাকসেশন ট্রিটি, তার মধ্যে খুব স্পষ্ট করে লেখা আছে, আই থিঙ্ক ওটা ধারা 7, ওই ট্রিটি অফ লেটার অফ অ্যাকসেশন, যে আমার রাজত্বের যে ব্যবস্থা আছে এবং যে জিওগ্রাফি আছে এবং যে টেরিটোরিয়াল বর্ডার্স আছে, সেটা ভারতবর্ষে জয়েন করছিস, কিন্তু সেটা যেন সেটা কোনো পরিবর্তন করার অধিকার ইন্ডিয়ান স্টেটের থাকবে না। এবং এই জন্যই আজ পর্যন্ত কংগ্রেস ওতে হাত দেয়নি, কিন্তু বিজেপি যেটা করলো এটা কমপ্লিটলি ভায়োলেশন। এছাড়া আরেকটা হচ্ছে যে আর্টিকেল 370টা এসেছিল কেন? আর্টিকেল 370টা এসেছিল এই জন্যে যে যখন আমাদের কনস্টিটিউশনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, সেই সময়ও জম্মু কাশ্মীরের কি পজিশন হবে সেটা ঠিক হয়নি। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের সরকার ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলকে কথা দিয়েছিল যে প্লেবিসাইটের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ইম্পার্শিয়াল প্লেবিসাইটের মাধ্যমে কাশ্মীরের জনতা ঠিক করবে তারা কোন স্টেটে যাবে, ইন্ডিয়া না পাকিস্তান। তো এই রেজলিউশনটা মেনে নেওয়ার পর যতক্ষণ না প্লেবিসাইট হচ্ছে, ভারতের পক্ষে কোন সাংবিধানিক ভাবে কি আইনগত ভাবে কাশ্মীরের কে ভারতের মধ্যে কমপ্লিটলি ইন্টিগ্রেট করা সম্ভব ছিল না। আর সুতরাং তাহলে কি করে করা যায়? তো ওই সময় এই আর্টিকেল 370 তৈরি হয়, যে আর্টিকেল 370-র মাধ্যমে কাশ্মীর, জম্মু কাশ্মীর আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে লিঙ্ক তৈরি হলো। আর এই হলো যে যখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন আর্টিকেল 370টা অ্যাব্রোগেট হবে, কিন্তু যতদিন না হচ্ছে, আর্টিকেল 370 will remain the link between India and Jammu and Kashmir. এটা ছিল আইনগত সিচুয়েশন, ওই জন্য ওটা তৈরি করা হয়েছে। আর টেকনিক্যালি যদি আমরা দেখি, আজ পর্যন্ত প্লেবিসাইট তো হয়নি, সুতরাং আর্টিকেল 370 remains a valid instrument. এছাড়া আরেকটা কথা ছিল যে আর্টিকেল 370টাকে যদি অ্যাব্রোগেট করা হয় কি চেঞ্জ করা হয়, কে করতে পারে? তো মহারাজার ইনস্ট্রুমেন্টে ছিল যে পিপল অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের অভিমত নিয়ে করতে পারবে। আর আমাদের তৎকালীন গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন ওই আর্টিকেল, ওই ট্রিটিটা অ্যাকসেপ্ট করার সময় কথা দিয়েছিলেন, বলেছিলেন যে একটা প্লেবিসাইট নেই, রেফারেন্ডাম হবে। এই যে অবস্থাটা আছে কাশ্মীরের ওপরে যে অ্যাটাক করেছে পাকিস্তানিরা, ওটা যখন ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, তখন একটা রেফারেন্ডাম হবে এবং রেফারেন্ডাম করে এটা নির্ণয় করা হবে যে কোন দিকে যাবে। এটার পেছনেও কারণ একটা আছে। জুনাগড় স্টেটের নামটা আপনারা শুনেছেন, পশ্চিম ভারতে একটা ছোট্ট প্রিন্সলি স্টেট ছিল জুনাগড়। তো জুনাগড়ের যে নবাব ছিল, উনি পাকিস্তানের সঙ্গে অ্যাকসেপ্ট করেন। গুজরাটের নিচে কাঠিয়াওয়াড় স্টেটের সমুদ্রের পাড়ে একটা ছোট্ট, এখন সেই নিয়ে সমস্যা যে পাকিস্তান যদি এই স্টেটটা যদি পাকিস্তানে যায়, তাহলে অন ইন্ডিয়াস ওয়েস্ট কোস্ট ইউ হ্যাভ আ টেরিটরি হুইচ বিলংস টু পাকিস্তান। তো সেটাকে নাকচ করার জন্য সেই সময়
বলা হলো যে যেহেতু জুনাগড়ের মেজরিটি অফ দ্য সাবজেক্ট আর হিন্দু আর শাসক মুসলমান, তো শাসকের অ্যাকসেশন যদি জনসাধারণের সাপোর্ট না থাকে তাহলে ইট শুড নট বি অ্যাকসেপ্টেবল। তো জুনাগড়ে একটা প্লেবিসাইড করা হয়, কি রেফারেন্ডাম করা হয় আন্ডার ইন্ডিয়ান। আমরা তখন সেখানে ভারত সরকার পুলিশ বাহিনী পাঠিয়েছিল। আর তখন যেহেতু জুনাগড়কে আমরা ওইভাবে নিয়েছিলাম, তো সেম প্রিন্সিপল হ্যাড টু বি অ্যাপ্লাইড টু কাশ্মীর। কাশ্মীরের 80% পপুলেশন মুসলমান আর রাজা ছিল হিন্দু। রাজা অ্যাকসেশন দিয়েছেন, কিন্তু সেই জন্যই গভর্নর জেনারেল এইটা লিখে দিয়েছিলেন যে নর্মালাইজেশন হওয়ার পরে ওখানে রেফারেন্ডাম হবে এবং রেফারেন্ডামে যা আসবে সেইভাবে কাশ্মীরের ফাইনাল হবে। কাশ্মীর ওখানে যাবে, পাকিস্তানে যাবে কি ভারতে থাকবে। কথা হচ্ছে যদি আমরা দেখি কংগ্রেস বলুন, নেহরু থেকে শুরু করে আর আগে বিজেপি, এদের একটা ডিফারেন্স অফ ডিগ্রি কিভাবে তারা কাশ্মীরিদের স্বায়ত্ত শাসনের ডিমান্ডটাকে ডিল করেছে। এবং যদি আপনারা আমাদের বি এন মল্লিকের বই পড়েন, মাই ডেজ উইথ নেহরু, তাতে কাশ্মীরের উপর একটা বড় 2-3 চ্যাপ্টার আছে। তাতে খুব স্পষ্ট করেই লেখা আছে যে সব কটা ইলেকশন, প্রথম কথা আবদুল্লাহকে যে 1953-তে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, কনস্পিরেসি কেস, এবং পরে যতগুলো ইলেকশন হয়েছে সবই ম্যানিপুলেটেড, সবই ম্যানিপুলেটেড। আমার সমস্ত মানে এমন যে প্রায় 80% অফ দি অ্যাসেম্বলি আনঅপোজড হয়ে ইলেক্টেড হয়ে আসছে। তো নেহরু একবার বক্সি গোলাম মোহাম্মদ যে কাশ্মীরের চিফ মিনিস্টার ছিলেন, হতে হয়েছেন বারবার, তাকে লিখেছিল এত বেশি করো না, লোকে কি বলবে। এইভাবে যা চলেছে তখন থেকে নিয়ে বিজেপির এই ভেঙে দেওয়া অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370, স্টেটটাকে ভেঙে দেওয়া, তারপরে প্রায় 3000 মতন লোককে ওভারনাইট অ্যারেস্ট, এবং তারপরে যা চলছে তো আপনারা পড়ছেন। এবং লেটেস্ট ওখানে খুররাম পারভেজ, যে জম্মু কাশ্মীর সিভিল সোসাইটি কোঅর্ডিনেশন কমিটির জেনারেল সেক্রেটারি, তাকে তুলে নিয়ে যাওয়া ইউএপিএতে অ্যারেস্ট করে রেখেছে। ইউএপিএতে কত লোককে অ্যারেস্ট করেছে আমরা জানি না, তবে আমরা কিছু কিছু জানি, যেমন কোরেগাঁওয়ের কেস নিয়ে যে কথা, যে 11 জনকে যে ধরে রেখেছে তাদের কারোর বিরুদ্ধে যে ওনারা যে চার্জশিট ফাইল করেছেন, চার্জশিট 10,000 পাতার চার্জ, যোগ সমস্ত জিনিসগুলোকে ওরা রসিকতা নামিয়ে দিয়েছে। 10,000 পাতার চার্জ, এবং এই চার্জশিটের মধ্যে আপনারা যদি দেখেন, হ্যাঁ, আমি গৌতম নবলক্ষার বিরুদ্ধে যে চার্জশিট সেটা পড়েছি, সমস্ত কিছু শোনা কথা, কোন ডাইরেক্ট এভিডেন্স নেই। রোনা উইলসনের বিরুদ্ধে যে দুটো ডাইরেক্ট এভিডেন্স, যে ও লিখেছে যে we need to take action to destroy this government or something like that, সেটা তো এখন তো জানা গেছে যে ওটা ওই ইসরায়েলি মেলওয়্যার দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
1 বছর, ওকে ওর অ্যারেস্টের 1 বছর আগে ওর ল্যাপটপ ওয়াজ কম্প্রোমাইজ বাই পেগাসাস। So, so we are now living in a, আমি যেটা মনে করি আমরা একটা এমন সময় আছি যে এখানে মানব অধিকারের কোনো প্রোটেকশন নেই, এটা মেনে নিয়ে চল দরকার। কারণ এই যে সরকার এবং এই যে পার্টি সরকার, এরা এটা কমপ্লিটলি ফ্যাসিস্ট পার্টি। যেভাবে গণহত্যা চলছে পুলিশের মাধ্যম দিয়ে, কিংবা লিঞ্চিং কিলিং, এই গরু কেটেছিস কি গরু নিয়ে যাচ্ছে, মুসলমানদের উপরে অ্যাটাক, তারপরে খ্রিস্টান চার্চগুলোর উপরে অ্যাটাক, আর বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপিরা আছেন ক্ষমতায় সেখানে তারা আইন পাস করছে অ্যান্টি কনভার্সন। লেটেস্ট হচ্ছে কর্ণাটক। তো এটা ভেরি ক্লিয়ার। এগুলো দেখে আমাদের কোনো সন্দেহ থাকার দরকার নেই যে এরা কোন দিকে যাচ্ছে। হিন্দু মেজরিটেরিয়ান স্টেট এবং হিন্দুও নয়, হিন্দুত্ব। রাহুল এই একটা প্রথম ভালো কথাই বলেছে যে হিন্দুত্ব আর হিন্দু এক নয়। হিন্দুত্ব কথা সবচেয়ে প্রথমে কয়েন করেছিলেন সাভারকার। আর ওই হিন্দুত্ব একটা পলিটিক্যাল কনসেপ্ট, নট এ রিলিজিয়াস কনসেপ্ট, এটা কালচারাল ন্যাশনালিজম। তো ওইভাবে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য ভেরি ক্লিয়ারলি এই পার্টির সরকার সংবিধান বলুন, যেটাকে আমরা আগে আমাদের এমন অবস্থায় পড়েছি যে আমরা এই সংবিধানকে বাঁচানোর জন্য লড়ছি, কিন্তু এক সময় আমরা বলেছি এই সংবিধান ভুলে সংবিধান এর থেকে বেরিয়ে আসার দরকার আছে, এবং সেটা সত্যি কথা আজও। কিন্তু মুশকিলটা হয়েছে এই যে এখন আর কোন দিকে যাব। সুতরাং একটা জয়েন্ট কমন ফ্রন্ট এগেইনস্ট বিজেপি তৈরি করা দরকার, এবং সেখানে সংবিধান বাঁচাও বিজেপি হটাও যে স্লোগান, তার সঙ্গে থাকাও দরকার, থাকা খুবই দরকার। কারণ বিজেপিকে খানিকটা আটকাতে শুরু না করতে পারলে এটা কত বছর চালিয়ে যাবে বড় বড় মুশকিল। এবং ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, ফ্যাসিজম কিন্তু জনগণের আন্দোলন দিয়ে বার করা হয়নি। ফ্যাসিজম যুদ্ধে হেরে গেছে, জার্মানিতে বলুন কি ইটালিতে বলুন। আপনারা যদি উইলিয়াম রাইস একটা বই আছে মাস সাইকোলজি অফ ফ্যাসিজম, তাতে তিনি স্পষ্ট করে তার রিসার্চের মাধ্যমে বলে দেখিয়ে দিয়েছেন যে সাইকোলজি অফ ফ্যাসিজম সব ক্লাসের মানুষের মধ্যেই থাকে। সুতরাং ফ্যাসিজমকে কিভাবে লড়ে জন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিজমকে শেষ করা যায় কিংবা ফ্যাসিজমকে হারানো যায়, তার কিন্তু প্র্যাকটিক্যাল ঐতিহাসিক এক্সপিরিয়েন্স আমাদের সামনে নেই। আমি জানি না আপনাদের, আমি যতটুকু দেখা এবং পড়ে ইতিহাস ঘেঁটে দেখেছি, আমি তো পাইনি। কিন্তু এই বলছি না যে ফ্যাসিজমকে গণ আন্দোলনের মাধ্যম দিয়ে সরানো যেতে পারবে না। আমার মনে হয় পারবে, এবং সেটাই হবে পারমানেন্ট। যুদ্ধ সময় হিটলার মরেছে, মুসলিনি মরেছে, ফ্যাসিস্ট পার্টি
ক্ষমতাচ্যুত হয়েছে যুদ্ধ হারা কলে, কিন্তু ফ্যাসিজম তো মরেনি। ফ্যাসিজমকে মারতে পারবো আমরা, এবং ফ্যাসিজমকে মারতে হলে আমাদের একটা গণ আন্দোলনের মাধ্যমে এটা তৈরি করতে হবে শক্তি, তা না হলে পরে ফ্যাসিজমকে মারা যাবে না। আর সেই জন্য আমার মনে হয় it's a big project definitely, এবং এর উপরে কাজ কিছু কিছু ওই সময় যুদ্ধের সময় কমিউনিস্ট ইন্টেলেকচুয়ালস অনেক কাজ করেছেন, সেসব আমাদের সামনে আছে। কিন্তু এটাও আছে, দেখেছি আমরা যে জার্মান ওয়ার্কিং ক্লাস তারা কমিউনিস্ট পার্টিকে ছেড়ে দিল, তারা আনস সালমানকে ছেড়ে দিল, দিয়ে তারা ফ্যাসিস্ট পার্টির সঙ্গে চলে গিয়েছিল। এই নিয়ে বোঝার দরকার কেন। আর এটা তো আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি খুবই প্রবল ভাবে ওয়ার্কিং ক্লাস, আনএমপ্লয়েড পিপল, মার্জিনাল ফার্মার্স উপরে নিজেদের একটা আধিপত্য খুবই ভালোভাবে এনে ফেলেছে। এবং দুইভাবে, এক, তাদের এটা বুঝিয়েছে যে তোমাদের অবস্থা খারাপ, তার কারণ এই যে এলিট ক্লাস তোমাদের উপর রুল করেছে, তারা তোমাদের এইভাবে রেখেছে, তারাই নিজেদের পাওয়ারে রাখার জন্য মাইনরিটিকে তোয়াজ করেছে আর তোমাদের কিচ্ছু দেয়। আর আরেকটা হচ্ছে যে আমার সঙ্গে এসো, আমি তোমাদের সবকিছু পাইয়ে দেবো, কিন্তু পাওয়াতে হলে ওই এলিট ক্লাসটাকে ভাঙতে হবে। So they are actually using the common people, the ordinary people, the have-nots, against all progressive ideas and organizations and classes of people who can stand up against fascist ideology. কিভাবে আমরা আবার করে লোকেদের ফিরিয়ে আনতে পারবো এবং জন অধিকার নিয়ে, এই দাবিগুলো নিয়ে জনসাধারণকে আমাদের পাশে এনে দান করাতে পারবো, সেটা নিয়ে চিন্তা করা ভয়ঙ্কর দরকার। শাহিনবাগে যেটা হয়েছিল, আমি ওখানে যেতাম রোজই প্রায়, এটা অদ্ভুত, স্বতঃস্ফূর্ত ভাবে, এবং মহিলা, বেশিরভাগই মহিলা, এবং মহিলা মানে মুসলমান মধ্যবিত্ত, নগ্ন মধ্যবিত্ত মুসলমান বাড়ির মহিলারা, মেয়েরা, বয়স্কা, মানে কলেজে পড়া মেয়ে, স্কুলে পড়া মেয়ে, আর বাড়ির কাজ করা মেয়ে, তারা সব ওরাই ফোরফ্রন্টে ছিল ওই সিএ এর বিরুদ্ধে শাহিনবাগে যে আন্দোলন চলেছে। এবং এটা আমি এর আগে কোথাও দেখিনি। স্বতঃস্ফূর্ত ভাবে মহিলারা একটা প্রোগ্রেসিভ ইস্যু নিয়ে এত বড় একটা আন্দোলন এগিয়ে এসে চালালেন এবং সম্পূর্ণভাবে ম্যানেজ করলেন এটা। এবং এটা ভাঙতো না, এটা ভাঙলো এই জন্য, ওটা ভাঙার জন্য ওই প্যান্ডেমিকের ভয় দেখিয়ে ভাঙালো। এবং সেটাই হচ্ছে ইন্টারেস্টিং হয়েছে, আমি বল যে এটা সত্যি কতটা, আমি এর আগেও তো প্যান্ডেমিক হয়েছে, প্লেগের হয়েছিল, হাজার হাজার লোক মারা গেছিল প্লেগে ইউরোপে, ইনফ্লুয়েঞ্জায় কত লোক মারা গেছে। প্যান্ডেমিকের কি কলেরা, কালাজা,
ইনফ্লুয়েঞ্জাও তো বিরাট বড়, অনেক লোক মারা গেছে, অনেকভাবে প্রকোপ তার পাওয়া গেছে। কিন্তু এইটাকে নিয়ে এত একটা প্রচার সারা বিশ্বময়, আর একটা অদ্ভুত ব্যাপার, দিল্লিতে আমি জানি না আপনাদের এখানে কি এক্সপিরিয়েন্স, দিল্লিতে আমরা দেখেছি যে ওয়ার্কিং ক্লাস এরিয়াগুলোতে আর এই যে যেমন রোহিঙ্গা রিফিউজি, 12,000 রোহিঙ্গা রিফিউজি দিল্লির আশেপাশে থাকে, এবং তারা ওই ঝুঁকি ঝুঁকি বানিয়ে, ওখানে কিন্তু আমি সোশ্যাল ডিস্টেন্স ছেড়ে দিলাম, ওখানে জলও তো নেই যে হাত ধোবে, সেন্ট্রিকাইজেশন তো দূরের কথা, নো মার্জিনাল। মিডল ক্লাসের কলোনিগুলোতে প্রচুর হয়েছে, কিন্তু ওয়ার্কিং ক্লাস যেতে হয়নি, এটা নিয়ে এখানেও তাই। সুতরাং it's a middle class disease probably or upper class disease. তো এইটা মানে অজুহাত দিয়ে এরা সম্পূর্ণভাবে প্রতিবাদ কিংবা গণ আন্দোলন কে কোন প্রচেষ্টাকে তোমার সুরক্ষার জন্য তুমি বাড়িতে বসে থাকবে, তোমার লক আউট করে দেবো, তুমি যদি লক আউট ভাঙো তোমাকে তুলে জেলে ভরে দেবো, মাস্ক না পড়ো পুলিশ তোমাকে পিটিয়ে ঠিক করে দেবে, এই যে এগুলো চলছে, এগুলো সমস্ত এইটা এখন আমরা মানে ওয়ান ক্লাস অফ পিপল আর আস্কিং করে না 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 আমাদের উপরে করো, লক আউট করে দাও, মাস্ক একেবারে না পড়লে পরেই তাকে শাস্তি দাও, হ্যান্ড ট্যান, এই সমস্ত। ওয়ান ক্লাস অফ পিপল আর আস্কিং ফর নট বদারিং। বহু সংখ্যক লোকের পক্ষে ওই মাস্ক কেনা আর হাত ধোয়া, যে একটা ছোট্ট ঘরে 8 জন লোক থাকে, তারা কি ডোজ কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং, এটা আমরা কোনোদিন না, এটা সরকার ভাবছে না, কেউই ভাবছে না। সুতরাং এটা নিয়ে আমাদের এটা বিরোধিতা করা দরকার, এটা বিরোধিতা করা দরকার। চুপি ফাঁকা করা এর বিরুদ্ধে যেটা আস্তে আস্তে একটা দেশ, পুরো দেশময় মানে শাহিনবাগ থেকে শুরু করে একটা আন্দোলন গড়ে উঠছিল, প্রত্যেক প্রদেশেই শুরু হচ্ছিল, সেখান ভেঙে দেওয়ার পর নতুন করে সিএ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা কতটা সম্ভব হবে আমি জানি না। তবে আমার মনে হয় এই দেওয়া একটা নতুন আইন ওরা করেছে যে আধার কার্ড কিসের সঙ্গে ভোটার লিস্টের সঙ্গে যুক্ত করবে, এটা নিয়েও কিন্তু একটা দেশব্যাপী আন্দোলন শুরু করা যায়। কারণ তোমার কাছে আধার কার্ড নেই, সুতরাং তুমি নাগরিক নও এবং তুমি ভোট দিতে পারবে না। এবং এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন করে তোলা যেতে পারে জনসাধারণের সামনে। কিভাবে কারা করবে আমি জানি না, আমি no longer actively involved in movements, আমার শরীরে সেরকম শক্তিও নাই, থাকলে পরে যেতাম নিশ্চয়ই, আজও চেষ্টা করে যতটা পাই, কিন্তু একটা দেশব্যাপী আন্দোলন হওয়া দরকার এবং সেটা গড়ে তোলার জন্য আমাদের we have to catch certain idioms, যেটা জনতার পক্ষে লোকেদের ওরা যে সমস্ত বুঝিয়েছে সেইটা থেকে বার করে আনার জন্য, এবং তাদের নতুন করে আবার
আমাদের সঙ্গে জোড়ার জন্য আমাদের কিন্তু একটা নতুন করে কিছু ইডিয়াম তৈরি করতে হবে, যেটার মাধ্যম দিয়ে আমরা আবার ওই সম্পর্কটা তৈরি করতে পারি। সেটা না করতে পারলে আমরা কিন্তু ওনাদের জনসাধারণকে আমাদের সঙ্গে আনতে পারবো না। ধন্যবাদ।